মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেন বিশ্বাসঘাতকতার পরিচয় দিল দেশটি। যে দেশটি একসময় আঞ্চলিক ভারসাম্য ও কূটনৈতিক মধ্যপন্থার কথা বলতো, এখন তারা ইরানের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়ার কথা ভাবছে যা তাদের পুরনো যুদ্ধের সমীকরণকেই প্রশ্নবিদ্ধ করছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কৌশলে এক স্পষ্ট পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যেখানে ইসরায়েলকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হতো, সেখানে সেই পুরনো অবস্থানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে আরব রাষ্ট্রগুলো। সম্প্রতি আরব আমিরাত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল নয়, আরব বিশ্বের মূল প্রতিপক্ষ ইরানই। দুবাই প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে আমিরাতি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, অনেক আরব দেশ ইসরায়েলকে প্রধান শত্রু মনে করে, কিন্তু আমরা অন্য বাস্তবতা দেখি। বর্তমান হুমকি হিসেবে গারগাশ সরাসরি ইরানকে লক্ষ্য করে অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য তেহরানকেই দায়ী করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা তেহরানকে একদমই বিশ্বাস করি না। এই মন্তব্যে শুধু উত্তেজনা নয়, স্পষ্ট এক বার্তাও আছে। উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা হুমকি নতুন করে সংজ্ঞায়িত করছে, আর সেই সংজ্ঞায় ইরান এখন কেন্দ্রে। গারগাশ এখানেই থেমে থাকেননি। তিনি ইরানের সামরিক সক্ষমতার 3টি বড় দিক, পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি একসঙ্গে তুলে ধরে বলেন, এগুলো শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তার বক্তব্যে পরিষ্কার ছিল, ইরানকে তারা শুধু একটি প্রতিপক্ষ নয়, বরং একটি সিস্টেমিক থ্রেট হিসেবেও দেখছে। তবে এই কঠোর অবস্থানের মধ্যেও একটি হিসাবী কূটনৈতিক বার্তা ছিল। গারগাশ বলেন, ইরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চাইছে, তেমনি আমিরাতও চায় ভবিষ্যতে আর কোনো হামলার ঝুঁকি না থাকুক। এই বক্তব্য একদিকে চাপ সৃষ্টি করে, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখে, যা আধুনিক ভূরাজনীতির একটি পরিচিত কৌশল। বিশ্লেষকদের মতে এটি শুধু নিজেদের শক্ত অবস্থান দেখানোর বিষয় নয়, বরং চাপ তৈরি করার কৌশল, যাতে প্রতিপক্ষ ধীরে ধীরে নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয়। আমিরাত সরাসরি জানিয়ে দিয়েছে, যদি নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে তারা আরও কঠোর অবস্থানে যেতে প্রস্তুত। এই পরিবর্তিত অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের ঢেউ তুলতে পারে, কারণ উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে ভারসাম্য রক্ষার কৌশল অনুসরণ করেছে। একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে আঞ্চলিক বাস্তবতা। কিন্তু এখন যদি তারা প্রকাশ্যে ইরানকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে, তাহলে সেই ভারসাম্য যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এতে নতুন করে মধ্যপ্রাচ্যে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো আরও ঘনিষ্ঠ সমন্বয়ের দিকে যেতে পারে, যা সরাসরি ইরানের জন্য চাপ তৈরি করবে। এমন মন্তব্য একটি মানসিক পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। যেখানে আগে রাজনৈতিক অবস্থান অনেকটাই জনমতের ওপর নির্ভর করত, এখন তা নির্ভর করছে কৌশলগত বাস্তবতার উপর। বিশ্লেষকদের মতে আনোয়ার গারগাশের এই মন্তব্য কোনো সাধারণ কূটনৈতিক বক্তব্য নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি কঠোর দ্বন্দ্বের প্রকাশ্য ঘোষণা। এর ভেতরে লুকিয়ে আছে নতুন জোট রাজনীতির ইঙ্গিত, যেখানে হিসাব নিকাশের কেন্দ্রবিন্দুতে এখন স্পষ্টভাবেই উঠে এসেছে ইরান। প্রশ্ন এখন একটাই, এই কঠোর অবস্থান কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি নতুন এক সংঘাতের মঞ্চ প্রস্তুত করছে? মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, এমন ভাষা খুব কমই নিছক ভাষা থাকে। যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে দেশটির সেনাদের জিম্মি করার ঘোষণা দিয়েছে ইরান। চলমান সংঘাতের উত্তেজনাপূর্ণ পরিবেশে ইরানের শীর্ষস্থানীয় নেটওয়ার্কগুলো সাম্প্রতিককালীন কড়া ভাষায় মার্কিন হুমকি প্রতিহত করেছে। কর্তৃপক্ষ দাবি করেছে যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে ভূ আক্রমণ চালায়, তবে ইরানি বাহিনী তা প্রতিহত করে মার্কিন সৈন্যদের বন্দী করে ফেলবে এবং বড় ধরনের ক্ষতি করবে।
যদিও যুক্তরাষ্ট্র এই দাবিগুলো ভুয়া ও প্রচারণামূলক বলেছে, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানি উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি বা পরোক্ষভাবে মার্কিন হুমকির বিরুদ্ধে উত্তর দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, না, আমরাই তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরাই নিশ্চিত যে আমরা তাদের মোকাবিলা করতে পারবো এবং এতে তাদের জন্য একটি বড় বিপর্যয় হবে। একইভাবে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব ঘোষণা করেছেন যে আমাদের বাহিনী মার্কিন সৈন্যদের ভূমিতে আগমনের জন্য অপেক্ষা করছে, তাদের আগুনে পুড়িয়ে দিয়ে তাদের শাস্তি দেব। ইরানের আইআরজিসি এবং আনুগত্য পোষক প্রচার মাধ্যমের বিশ্লেষকরা দেখাচ্ছে যে পারস্য সাগরের দ্বীপগুলিতে মার্কিন হামলা হলে তা ইরানের কাছে মার্কিন সৈন্য ধরার ফাঁদ হিসেবে কাজ করতে পারে। রেভলিউশনারি গার্ড এমন হুমকিও দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি নিজেদের মিত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে চায়, তাহলে আক্রমণের সমর্থন হিসেবে ইরানের লক্ষ্যবস্তু হয়ে যাওয়ার পরের প্রতিক্রিয়া হবে বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক পক্ষ দ্রুত এসব দাবিকে উড়িয়ে দিয়েছে। সেন্ট্রম এর এক মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের দাবি মিথ্যা ও ছলনার উদাহরণ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছেন, কোনো স্থল অভিযানের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সহ উপসাগরীয় রাজতন্ত্রগুলো সরাসরি সংঘাতে যেতে চায় না। তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে কোনো বড় উত্তেজনা হলে তাদের তেল গ্যাস কোম্পানিগুলো এবং মার্কিন ঘাঁটিসমূহ হুমকির মুখে পড়বে। যুদ্ধের আইনগত দিক বিবেচনায় যুদ্ধবন্দী হিসেবে মর্যাদা না দিলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের সাপেক্ষে বিশ্লেষকরা বলছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্থল আক্রমণের পদক্ষেপ নেয়, তা কেবল সীমিত আক্রমণ হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, স্থায়ীভাবে যে কোনো দ্বীপ দখল হলে তা ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দ্বারা বিপজ্জনক হয়ে উঠবে। অসংখ্য মানুষ হত্যা আর অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমাধানে প্রাধান্য পেতে পারে। বিশ্লেষকরা বলছেন, উস্কানিমূলক দাবিতে না গিয়ে যুক্তিসঙ্গত তথ্যের ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি বাস্তবসম্মত বিকল্প। I have a very good relationship with President Xi, as you know. $250 billion worth in trade investment deals that will create jobs from China. ইরান যুদ্ধ বন্ধের আড়ালে এক নতুন দাবার চাল শুরু করেছে চীন। একদিকে তেহরানের সাথে দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফর। এই দুই বিপরীত মেরুকে মেলাতে গিয়ে শি জিনপিং এখন এক সরু সুতোর উপর দিয়ে হাঁটছেন। বেইজিংয়ের এই মাস্টার প্ল্যান কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে? সবকিছু ঠিক থাকলে আগামী 14 ও 15 মে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 8 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে সফল করতে জানপ্রাণ লড়ছে চীন। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এখন বেইজিংয়ের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আর তাই ট্রাম্পকে তুষ্ট রাখতে মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলী। সম্প্রতি ইরানে মার্কিন স্থল অভিযানের হুমকির মুখেও বেইজিংয়ের অবস্থান ছিল বিস্ময়কর। ট্রাম্পের সরাসরি কোনো কড়া নিন্দা না করে চীন কেবল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক পাড়ায় প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সাথে আসন্ন বৈঠককে নির্বিঘ্ন রাখতেই কি চীনের এই নরম সুর? ডোনাল্ড ট্রাম্পের গিভ অ্যান্ড টেক রাজনীতি সম্পর্কে খুব ভালোভাবেই জানে বেইজিং। রয়টার্সের দাবি, ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনায় ভাসিয়ে বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ আদায় করতে চায় চীন। বিনিময়ে চীনের কাছ থেকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বোয়িং বিমান কেনা এবং বিপুল পরিমাণ মার্কিন কৃষিপণ্য আমদানির সব চুক্তি পেতে পারেন ট্রাম্প। পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তার কৃতিত্ব সরাসরি চীনকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের সম্পাদক এরিকের মতে, আলোচনার টেবিলে সরাসরি না থাকলেও চীন এখন নৈপথ্যের সেই কারিগর যারা বড় বড় সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে।
কূটনৈতিক এই তৎপরতা কতটা ব্যাপক তা বোঝা যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ডায়েরি দেখলে। গত কয়েক সপ্তাহে যুদ্ধবিরতির লক্ষ্যে 30টিরও বেশি ফোন আলাপ ও বৈঠক করেছেন তিনি। এমনকি চীনের বিশেষ দূত জাইজুন যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঝটিকা সফর করছেন তখন তাকে সাইরেনের শব্দ আর যুদ্ধের বিভীষিকার মধ্য দিয়েই এগোতে হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি 4 দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছেন, যেখানে আন্তর্জাতিক আইনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বিশ্লেষক প্যাট্রিশিয়া কিমের মতে চীন এই সংকটে সরাসরি জামিনদার হতে চায় না, বরং সাইডলাইনে থেকে কলকাঠি নাড়তেই তারা বেশি আগ্রহী। তাদের লক্ষ্য পরিষ্কার, ইরানের সাথে বন্ধুত্ব টিকে থাকুক, আবার যুক্তরাষ্ট্রের সাথেও যেন বড় সংঘাত না বাধে। Во-первых, мне кажется, и вряд ли кто-нибудь здесь ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার ন্যাটোর দোরগোড়ায় নতুন যুদ্ধের ছায়া দেখছেন সামরিক বিশ্লেষকরা। সুইডিশ সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার মাইকেল ক্লায়েসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ন্যাটোকে পরীক্ষা করতে বাল্টিক সাগরের যে কোনো দ্বীপ দখলে নিতে পারে রাশিয়া। বিশেষ করে উত্তর ইউরোপ এবং বাল্টিক অঞ্চলে রাশিয়ার গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সামরিক মহড়াগুলোতে প্রায়ই দেখা যায় সুইডেনের গোটল্যান্ড, ডেনমার্কের বর্নহোম কিংবা এস্তোনিয়ার হিউমা ও সারেমার মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে অতর্কিত হামলা চালাচ্ছে রুশ বাহিনী। 2025 সালের সেপ্টেম্বরে সুইডিশ সিভিল কন্টিজেন্সি এজেন্সির এক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া যে কোনো সময় গোটল্যান্ড দ্বীপে দ্রুত উভচর বা বিমান হামলা চালিয়ে তা দখল করে নেয়ার সক্ষমতা রাখে। তবে কমান্ডার ক্লায়েসনের মতে পরিচিত দ্বীপগুলোর বাইরেও অনেক অখ্যাত দ্বীপ রাশিয়ার জন্য সহজ লক্ষ্যবস্তু হতে পারে। তিনি উল্লেখ করেন, বাল্টিক সাগরে প্রায় 4 লাখ দ্বীপ রয়েছে, ফলে পুতিন তার পছন্দ মতো যে কোনো একটিকে বেছে নিতে পারেন। তার আশঙ্কা, রাশিয়া বড় কোনো যুদ্ধ নয়, বরং একটি ছোটখাটো অপারেশন চালিয়ে দেখতে চায় ন্যাটো আসলে কতটা শক্তভাবে প্রতিক্রিয়া দেখায়। সুইডিশ সামরিক কর্মকর্তাদের মতে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই রাশিয়া তাদের সামরিক শক্তিকে ন্যাটোর পূর্ব দিকে সরিয়ে নেয়ার সুযোগ পাবে। ক্লায়েসন স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়া হয়তো পুরনো রুশ সাম্রাজ্য বা সোভিয়েত ইউনিয়নের মতো ভূ রাজনৈতিক সীমানা পুনরুদ্ধারের জন্য নতুন কোনো সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। বাল্টিক সাগরে রাশিয়ার এমন উস্কানিমূলক আচরণের প্রমাণ এখনই পাওয়া যাচ্ছে। সম্প্রতি সুইডেনের মালমো বন্দরে মহড়ায় অংশ নেয়া ফরাসি পরমাণুচালিত বিমানবাহী রণতরী চার্লস ডি গল এর খুব কাছে একটি রুশ ড্রোন পৌঁছে গিয়েছিল। সুইডিশ বাহিনী দ্রুত সেটি গুলি করে ভূপাতিত করে। পরবর্তীতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে সেটি রাশিয়ার একটি ইউএভি ছিল। ইউরোপীয় বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ড্রোন অনুপ্রবেশ আসলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করার একটি কৌশল। সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পর বাল্টিক সাগর ন্যাটো লেকে পরিণত হলেও রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে উদ্বেগ কাটছে না। আন্তর্জাতিক রাজনীতিতে এখন বড় প্রশ্ন, পুতিন কি সত্যিই ন্যাটোর 5 নম্বর ধারা কালেকটিভ ডিফেন্সকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবেন? সুইডিশ কমান্ডারের এই হুঁশিয়ারি যদি সত্যি হয়, তাহলে বাল্টিক অঞ্চলের ছোট কোনো দ্বীপ দখলই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাবিন্দু। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই সম্প্রসারণবাদ রুখতে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এবার ইরান যুদ্ধের দাবানল সরাসরি আঘাত হানল ইউরোপের প্রতিরক্ষা বলয়ে। খোদ যুক্তরাষ্ট্রই তার ইউরোপীয় মিত্রদের জানিয়ে দিল, পূর্ব নির্ধারিত চুক্তির অস্ত্র সরবরাহ সময়মতো দেয়া সম্ভব নয়। ওয়াশিংটনের বিশাল অস্ত্রভাণ্ডার কি তবে তলানিতে?
রয়টার্সের এক প্রতিবেদনে উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে দাবি করা হয় এই বিলম্বের সবচেয়ে বড় প্রভাব পড়বে বাল্টিক অঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে। রাশিয়ার হুমকির মুখে থাকা এই দেশগুলো মার্কিন অস্ত্রের জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকলেও সেই অপেক্ষার প্রহর এখন আরও দীর্ঘ হচ্ছে। সাধারণত ফরেন মিলিটারি সেলস কর্মসূচির আওতায় মিত্র দেশগুলো ওয়াশিংটন থেকে সরাসরি সমরাস্ত্র কিনে থাকে, তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সেই নিয়মে বড় ধরনের ছেদ পড়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন অস্ত্রের চাহিদা আকাশচুম্বী হয়ে পড়ে, ফলে মার্কিন প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এখন খাদের কিনারে। পেন্টাগন এখন হিমশিম খাচ্ছে কাকে রেখে কাকে অস্ত্র দেবে সেই হিসাব মেলাতে। এই চাপের শুরুটা হয়েছিল 2022 সালে ইউক্রেন রুশ অগ্রাসনের মধ্য দিয়ে। এরপর গাজা সংকটে ইসরায়েলকে ঢালাও সামরিক সহায়তা এবং সবশেষ ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধ। এই তিন ফ্রন্টের চাপ সামলাতে গিয়ে বিলিয়ন ডলারের মজুদ প্রায় শূন্যের কোটায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মার্কিন ভান্ডারে সবচেয়ে বেশি টান পড়েছে আর্টিলারি সিস্টেম, অত্যাধুনিক গোলাবারুদ এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ক্ষেত্রে। দ্রুত ফুরিয়ে আসছে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে পরিচিত এসব সমরাস্ত্র। তবে সবচেয়ে বড় সংকটের নাম এখন মিসাইল ডিফেন্স সিস্টেম। ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ঠেকাতে বিপুল সংখ্যক PAC-3 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ঠিক একই প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইউক্রেনের আকাশ রক্ষাতেও জরুরি। একই ধরনের অস্ত্রের এই বহুমুখী চাহিদা সরবরাহ চেইনকে একরকম পঙ্গু করে দিচ্ছে। যদিও হোয়াইট হাউস বা পেন্টাগন বিষয়টি নিয়ে এখনও দাপ্তরিকভাবে মুখ খোলেনি, তবে কূটনৈতিক সূত্রের খবর নেপথ্যে মিত্র দেশগুলোকে এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক আধিপত্যের এক চরম সীমাবদ্ধতাকে তুলে ধরছে। একাধিক রণাঙ্গন একসঙ্গে সামলানোর সক্ষমতা এখন বড় চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। রাশিয়ার নাকের ডগায় থাকা এই রাষ্ট্রগুলো মার্কিন অস্ত্রের ওপর শতভাগ নির্ভরশীল। সরবরাহ বিলম্বিত হওয়ার অর্থ হল পুতিনকে যুদ্ধ জয়ে ফাঁকা ছেড়ে দেওয়া। ইরান যুদ্ধ আজ আর কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই, এর প্রভাবে টালমাটাল হয়ে পড়েছে ইউরোপের প্রতিরক্ষা ছক। বৈশ্বিক এই দাবার চালে যুক্তরাষ্ট্র এখন ঘর সামলাবে নাকি মিত্রদের সাহায্য করবে, সেই দ্বন্দ্বে নতুন করে বদলে যাচ্ছে আগামী নিরাপত্তা সমীকরণ।